বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মানে খলিলের মন্ত্রণালয়, আরেকভাবে বলা যায় যেভাবে আমাদের তারেক সরকার খলিলকে বসেছে সেই মন্ত্রণালয়, সেই পররাষ্ট্র মন্ত্রণালয় চাপাবাজি শুরু করছে। অথচ পররাষ্ট্র জিনিসটা সবচেয়ে কম চাপাবাজি, কারণ এটা পাবলিককে বোঝানোর জিনিস না। ফলে আন্দাজি চাপাবাজি মেরে পাবলিককে খুব ইনফ্লুয়েন্স করে আমরা বিরাট কিছু করতেছি, এটা মোটেও গুরুত্বপূর্ণ কিছু না। সেই চাপা মারার জন্য তো অনেক মন্ত্রী, বাকি সব মন্ত্রণালয়গুলো আছে। কার্যকর কিছু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর দিয়ে দেখাইতে হয়, সেটা হলো আমাদের আশেপাশের নেইবার আর অ্যাটলিস্ট 3টা দেশ, ইন্ডিয়া, চায়না এবং আমেরিকা প্রসঙ্গে কিভাবে তারা পজিশন নেবে, সেই পজিশনগুলো আদৌ তারা নিতে পারবে কিনা, এ হচ্ছে মূল কাজটা। কথাটা আগেই বলিনি, কিন্তু মূল সমস্যাটা আমার অনুমান, মূল সমস্যাটা হলো যে তারেকের সেলফ কনফিডেন্স, নিজের উপর আস্থাটা নাই যে একটা রাষ্ট্রের পররাষ্ট্র নীতি কেমনে চালাতে হয়, নীতিগুলো নেয় কি করে। আমার ধারণা এই কারণেই এই মন্ত্রণালয়ের ভিতরে যত সব আবল তাবল উড়াজোড়ার লোক, যারা সরাসরি কোনো না কোনো একটা দেশের স্বার্থে দাঁড়িয়ে আছে, তাদেরকেই তারেক ডেকে নিয়ে আসছে। কেন? নিশ্চিত তারা ভালো কিছু করবে, এবং তার নিজের উপর কনফিডেন্সটা এত কম, এত খারাপ যে এই লোকগুলো আদৌ করতে পারবে কি না, আদৌ করে কি, আসলে লোকগুলো কারা, এইটা বিচার করার যোগ্যতাও তার নাই। বহুবার বলছি আমি, প্রবাবলি ডে 1 থেকে বলতেছি যে তারেকের এই সরকার সবচেয়ে বড় অযোগ্যতা হলো ইউনূস আর খলিলকে সে পুনর্বাসিত করছে নিজের গভর্নমেন্টের মধ্যে। কন্টিনিউয়াসলি ইউনূসের সাথে তার কথাবার্তা ডায়ালগ চলতেছে। 17 ফেব্রুয়ারি সরকার থেকে, ইউনূস সরকারের আয়ু শেষ হয়ে যাওয়ার পর থেকে এই পর্যন্ত ডাইরেক্ট ইনডাইরেক্ট সম্পর্ক চলতেছে। পুরোনো যমুনা বলে যেখানে ইউনূস থাকতো, ওখানেই মূলত মিটিংগুলো হয়েছে বলে আমি যতদূর জানি। এর তো আরো বাইরে বই প্রকাশ হলো, উনি নিজে জাপানে গেছেন, অ্যাজ ইফ উনি তখনই প্রধান উপদেষ্টা আছেন। না, অনেকটা কিছু তারেক আবার ঠিক আছে মানতে চাই না, আমি এখন ক্ষমতায় আছি, সেটা করছে, কিন্তু এখনো মোটা দাগে ইউনূসের প্রভাবটা রয়ে গেছে। যারা এখন বিরোধী দলে আছে তাদেরকে বলেছে, পই পই করে বলেছে, আপনাদের মাধ্যমে বলেছে, পাবলিকলি বলেছে যে পুরো জিনিসটা এটা ইউনূসের একটা পরিকল্পনা। ইউনূস এবং খলিল মূলত আপাদে মস্তকে, একটা লোকের দেশ যদি হয় আমেরিকা, তো সে আমেরিকার স্বার্থ রক্ষা করবে, এই ধরনের আমেরিকান দালাল। এটা আমেরিকান দালাল নানা ধরনের হয়, যে একটা ছোট পিস মিল কিছু একটা দিছে না আমাকে, আমি এই খ্যাপটা আপনার জন্য মেরে দিলাম, এটা এক ধরনের। আর এরা হলো একদম পার্মানেন্ট, যারা নিজেদেরকে মনে করে যে আমরা হলাম আমেরিকান স্বার্থ রক্ষার ব্যক্তিত্ব। ফলে আমাদের কাজ, চিন্তা, জীবনের বাকি যতটুকু আয়ু আছে এই সময়টা আমাকে কাজে লাগাইতে হবে আমেরিকার পক্ষে। কেন? এর উপরে নির্ভর করছে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক, আমেরিকান পলিটিক্যাল পার্টিগুলোর কাছে আমাদের গ্রহণযোগ্যতা, এবং সেই গ্রহণযোগ্যতা দিয়ে তো আমাদের বাকি জীবন খায়া পরে কাটাইতে হবে, এবং আমাদের যে ফলাফানগুলো থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, তারাও যেন আমেরিকা ওয়েল স্টাবলিশ। সো এই ধরনের দুটো ব্যক্তিত্ব হচ্ছে ইউনূস আর খলিল। এখন এই দুটোরই উপরে তারেক নির্ভর করেছে। কেন? কারণ তারাই প্রলুব্ধ করে তারেককে ক্ষমতায় জিতে আনবে, সেটা শুরু করছে সেই 13ই জুন থেকে 2025। ঘটনা শুরু ওখান থেকে। আর এই যে বাকি যেটা খুচরা জামাত বা এনসিপি বা যারা খুচরা সংসদে আছে, এরা সবাই হলো উচ্ছিষ্টভোগী। এই উচ্ছিষ্টভোগীগুলোকে একটু আত্মু বলে একটা কুত্তাকে যেমন রুটি দেয় একটা, এরা রুটি দিচ্ছে, লেজ নাড়তেছে। তারেক জিতে যেহেতু ক্ষমতা এনে দেয়, দেখ আমাদের কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সাজানোটা। এখন সাজানো এক জিনিস আর রাষ্ট্রটা চালানো আরেক জিনিস। এই সমস্যাটা এখন আমরা ফেস করতেছি। কেন এত কথা বলতেছি দেখেন, গত দিনে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে BIPSS, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, যেকে মনে হচ্ছে নামটা শুনে মনে হচ্ছে বাপে বাপে তো বিরাট জিনিস। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, বিরাট থিঙ্ক ট্যাঙ্ক। শুনে মনে হচ্ছে তাই, কত মুরদ তাদের
থিঙ্ক ট্যাঙ্ক বানায় লাগছে বাংলাদেশে। কিন্তু আসলে কি এটা? যেমন থিঙ্ক ট্যাঙ্ককে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো যে তার ফান্ড কে দেয়। এই যে চাপা চুপা মারতাছে, দোকান খুলছে, দোকানে টাকা দেয় কে? যে টাকা দেয় হলো ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটিশ গভর্নমেন্ট। বোঝা যাচ্ছে কিছু? আপনি বাংলাদেশের পলিসি স্টাডি করবেন, আসলে তো জিনিসটা পিস অ্যান্ড সিকিউরিটি বললে সব ফালতু কথাবার্তা বলে তো লাভ নাই। এই ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি এই টাইপের কথা বলা শুরু হয়েছিল 2007 সাল থেকে। কেন আপনার মনে নেই বাংলাদেশ ইনস্টিটিউট খুলছিল, আমেরিকান ইনস্টিটিউট খুলছিল, ফারুক সোবান নামে যে এক্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব সম্ভবত, তারা এসে দোকান খুলছিল। আমরা চিনি না এগুলো? কদ্দূর যেতে পারে আমরা জানি না। কারণ শুরুটাই তো সে করতেছে, ইনস্টিটিউটটাই বানানো হচ্ছে যে আমেরিকান স্বার্থ বাংলাদেশ রক্ষা করা যাবে কি করে, এটা হচ্ছে তার এজেন্ডা। ফলে বাংলা কোনো থিঙ্ক ট্যাঙ্ক বিদেশি টাকা নিয়ে বাংলাদেশের থিঙ্ক হইতে পারে না। এটা কে না জানে? ইভেন ইন্ডিয়াতে যেমন করছে, ইন্ডিয়াতে একই প্রবলেম, ইন্ডিয়াও পারে নাই। ইন্ডিয়ার পুরানা সকল থিঙ্ক ট্যাঙ্ক বলতে আর্মির বাজেট দিয়ে আর্মিরা, আচ্ছা আর্মির পলিসিতে হেল্প করতে পারে কে, এই বলে আর্মির ভিতরের একটা অর্গানাইজেশন এই পর্যন্ত ছিল। এই 7 সালের পর থেকে ইন্ডিয়াতে এরকম প্রচুর থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে এই আমেরিকানদের টাকা নিয়ে, সেটা হয় ডেমোক্র্যাটদের না রিপাবলিকানদের। তো বেশিরভাগ থিঙ্ক ট্যাঙ্ক এই টাইপের। ইন্ডিয়ানরা একটা মাত্র খালি ব্যতিক্রম করতে পারছিল, যেটা ORF, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। এইটি একমাত্র ফাউন্ডেশন, এটা ভালো এক্সপেরিমেন্ট বলা যায়, যেটা টাকা দেয় আসলে এই যে রিলায়েন্স গ্রুপটা, প্রায় 60% টাকা তারা দেয়, আর বাকিটা তারাও আর এই ফরেন ফান্ড বিদেশি ইয়েদেরকে নিয়ে আসে, এভাবে চলে। আর এক টাকারে এটা মোদির দল আছে ক্ষমতায়, ফলে ইজি, ফলে মোদির দলের লোকজনের ভিতরে আছে, রয়ের লোক আছে সভাপতি। সো এটা একটা এক্সপেরিমেন্ট এই অর্থে। আমি বলি বাংলাদেশ যদি এটাও না হয়, আপনি সরাসরি কোনোটা পলিটিক্যাল এই বিজনেস হাউসকে ধরেন যে তোমাকে টাকা দিতে হবে, এবং ফোর্স করেন যে তোমাকে টাকা দিতে হবে, চুরি মেলা করছো। আর কিছু যদি না পারে তাহলে সরকার টাকা দেয়। এই একটা ইয়ে চালাইতে এমন কিছু সরকারি টাকা লাগে না। কিন্তু দয়া করে এই ইউরোপিয়ান একটা ওয়েস্টের টাকা নিয়ে এসে, কোনো দেশের টাকা নিয়ে এসে নিজের দেশের থিঙ্ক ট্যাঙ্ক চালানো যাবে না। ওকে, কেন বললাম এত কথা? তারেকের এক বিরাট ভরসার জায়গা আছে, নাম হলো হুমায়ুন কবির। তারেক তাকে খুবই নাম করা পজিশন দিয়েছে, সে হলো পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বহু পুরানো, সম্ভবত 18 সালে, আমি যতটুকু মনে পড়ে আমার 17-18 সালের দিকে উনি ইন্ডিয়াতে যদি বিএনপি যায় তাহলে তার সাথে উনি যায়। উনি কিন্তু সিলোটি লন্ডনী আর কি, লন্ডনে বিয়ে থাকতেও পারে, মানে নাগরিকত্ব থাকতেও পারে, আমি শিওর না, বাট লন্ডনে থাকতেন উনি, ওই সূত্রে ইন করছেন। এনিওয়ে, তো উনি সেই সময় বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে টিমটা যাচ্ছে তার ভিতরকার লন্ডন থেকে আসা প্রতিনিধি হইতেন, মানে তারেক রহমানের চোখ হিসাবে। প্রশ্নটা তো তারেকের চোখের প্রশ্ন না, প্রশ্নটা তারেকের নিজস্ব চোখ আছে, এটা ফান্ডামেন্টাল। তারেক যদি নিজে না বুঝতে পারে, বড় বড় চোখ নিয়ে, বিরাট বুদ্ধিমান চোখ দিয়ে, একদম টেলিস্কোপ লাগানো চোখ পলা লোক নিয়োগ করলেও কিছুই হবে না, মিনিমাম তো কিছু থাকতে হবে। ফলে শেষ পর্যন্ত এমন এমন লোকজন সে উঠায় নিয়ে আসে যেগুলো তার চেয়ে অযোগ্য। কেন অত কথা বললাম? কালকে সে বিপিএস কে বিআইপিএস কে ভাড়া করে একটা সেমিনার করছে সারাদিন ব্যাপী 5 স্টার হোটেলে। নাম দিচ্ছে বিরাট নাম, নামটার মধ্যে সবচেয়ে বড় শব্দ হলো বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশের একটা নয়া পররাষ্ট্রনীতি বানাতে হচ্ছে, সে পররাষ্ট্রনীতির সার কথা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আর শব্দ জেলি না, হ্যাঁ, বাংলাদেশ ফার্স্ট, এ ফরেন পলিসি আউটলুক ফর এ নিউ বাংলাদেশ। আমাদের পরে নিউ বাংলাদেশ শব্দটা ব্যাখ্যা করব, আপাতত বাংলাদেশ ফার্স্ট, এ ফরেন পলিসি আউটলুক। হোয়াট ইজ বাংলাদেশ ফার্স্ট? এই ছেঁচড়াম বক্তব্যটা সবার আগে নিয়ে আসে মোদি, ইন্ডিয়া ফার্স্ট। পরবর্তীকালে ট্রাম্প এবার ক্ষমতা আসে পরে সে আমেরিকা ফার্স্ট। এগুলা গাধা, একদম বাংলা কথা বললে গাধা। আচ্ছা, বাংলাদেশ সরকারের কোনো নীতি, এতে বাই ডিফল্ট এটা বাংলাদেশ ফার্স্ট হবে, এটা ঘোষণা দিয়ে বলার দরকার কি আছে? এটা তো বলে আননেসারি, যার সাথে কথা বলবেন আপনি, বৈদেশিক রিলেশন যার সাথে করবেন তাকে হচকচে দেওয়া, এটা তো দরকার নেই আপনার। পররাষ্ট্র জিনিসটাই তো তাই, একটা ফাঁকি তো থাকেই, যে
আপনি তো আসলে আপনার সাথেই কথা বলবেন, কিন্তু ভান করা হচ্ছে না আমরা গ্লোবাল পিস, গ্লোবাল অমুক তমুক কথা বললা আসেন আমরা ভাই ভাই। এই যে ভাই ভাই বলেন, কখনোই তো দুটো রাষ্ট্র ভাই ভাই হবে না। রাষ্ট্র মানেই তার নিজের স্বার্থ, এক কথায় বললে। হ্যাঁ, জয়েন্ট স্বার্থ হয় কোথাও কোথাও, তাও ইস্যু বেস। ওই ইস্যুটা ফুরাই গেলে আর এক ইস্যুতে দেখেন, কালকে দেখেন ওই ইস্যু আলাদা হয়ে গেছে। সো পররাষ্ট্রনীতি জিনিসটাই হলো যার যার তাত্তা, কারণ রাষ্ট্র মানে যার যার তাত্তা। নাহলে তো আমরা দুজনে মিললে একটা রাষ্ট্র করতাম। ইন্ডিয়ার সাথে আমরা একটা রাষ্ট্র করতে পারি নাই, তো পারি নাই বলে আলাদা। তো এখন এরপরে আমরা ভাই ভাই, আমাদের রবীন্দ্রনাথ কমন সম্পদ, এইসব ফালতু দুনমুন কথা কোনো দরকার আছে? কি বলেন আপনি? কিন্তু এরপরে একটা কাভার থাকে। যেমন মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী গেছে আরেকটা দেশে, সেই দেশে একটা বাচ্চা ছেলে এসে এয়ারপোর্টে আমাদের প্রধানমন্ত্রীকে ফুল দিচ্ছে, ইয়াস, এটা জাস্ট একটা গুড উইল অফ গেস্টার, এটা ভদ্রতা দেখানো। ইট ডাজন্ট মিন যে আমরা এখন ভাই ভাই হয়ে গেছি। কারণ ভাই আসছি তো নিজের নিজের স্বার্থে কথা বলতে, মানে ভাই ভাই কিন্তু কিছু নাই। কাজে যে বাংলাদেশ ফার্স্ট, এই মোদি মার্কা কথা বলার দরকার নেই আসলে। তার চেয়ে বড় কথা তলায় হাত দিয়ে দিয়ে এবার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছে একটা খলিলকে, আমেরিকান খলিলকে, সেইখানে আপনি বলতেছেন বাংলাদেশ ফার্স্ট। কি বলবো আপনাকে আমি? শুনে মনে চায় খুব উগ্র জাতিবাদী আমি, হ্যাঁ বাংলাদেশ ফার্স্ট। আপনি একটা উগ্র জাতিবাদী, এটা তো দরকার নেই, উগ্র হওয়ার দরকার নেই। আপনি জাতিবাদী সবাই জানে, জাতিবাদী না বললেও আপনি জাতিবাদী, কারণ প্রত্যেকটা রাষ্ট্র নিজের স্বার্থ, যেটাকে আপনার বল জাতীয় স্বার্থ, দরকার নেই তো ইভেন জাতীয় বলারও দরকার নেই। আপনার জনগোষ্ঠীগত স্বার্থ, সিম্পল। আপনার জনগোষ্ঠীর জন্য আপনি, তার স্বার্থেই তো রাষ্ট্রটা বানানো হয়েছে, তার স্বার্থ দেখার জন্যই তো রাষ্ট্র বানিয়েছে। সেটা আপনি অন্য উল্লেখ করেন আর না করেন, এটা হচ্ছে বেস ফ্যাক্টস। একদম ভিত্তিমূলক যে ফ্যাক্টসটার উপর দাঁড়িয়ে আছে রাষ্ট্র, সেটা হলো এই রাষ্ট্রটা তার দেশের স্বার্থ দেখবে। ওকে, তাহলে এর ভিতরে আপনি লিখলেন বাংলাদেশ পাস দিয়ে এইবার চাপা শুরু করলেন। ওইখানে গিয়ে বিপিএস এর সেমিনার সম্মেলন, চাপাটা কি হলো? সবচেয়ে বড় চাপাটা এই বিপিআইএস এর বিআইপিএসএস এর যে প্রধান, সে যেন এক্স মেজর জেনারেল মনিরুজ্জামান, হাসিনা আমলে ওই হাসিনার সাপোর্ট দিয়ে গেছে, ওয়ারেন টেররকে সাপোর্ট দিয়ে গেছে। কারণ আপনি বিদেশি ফান্ড দিয়ে যদি একটা সকল থিঙ্ক ট্যাঙ্ক চালাইতে চান, তার পরিণতি এরকম হবে। পরে তাকেই খুঁজে নিয়ে আসছে তারেক জিয়া সরকার। তারপরে কি বলতেছে পররাষ্ট্রনীতিতে, এটা মনিরুজ্জামান বলতেছেন, পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও কৌশলগত ভারসাম্য জরুরি। কথাটা মানে কি? আচ্ছা, এটা বলার দরকার আছে যেটা জাতীয় স্বার্থে হতে হবে? তা বলতেছি রে ভাই, রাষ্ট্র মানে তা বাংলাদেশের জনগোষ্ঠীগত স্বার্থ দেখার প্রতিষ্ঠানের নামই তো রাষ্ট্র। হ্যাঁ, বুঝছি আর কি। আপনারা দিবেন খলিলকে পররাষ্ট্রমন্ত্রী, আর এবার নীতির বেলায় বলবেন জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। এবার বুঝছেন আপনি? আপনি তো জানেন যে আপনার এই হুমায়ুন কবির জানে যে তার বসের নাম হলো খলিল। ফলে এগুলো ঢাকার জন্য তো এইসব কথা বলতে হচ্ছে আপনাকে, জাতীয় স্বার্থ। আপনি জাতীয় স্বার্থ করতে গিয়ে দেখবেন আপনি। তারপরে এখন আসেন কৌশলগত ভারসাম্য, এই শব্দটা ইম্পর্টেন্ট। কৌশল মানে আমাদের দেশে কৌশল বলতে হচ্ছে খুব বুদ্ধিমান আর কি, চালাক। এটা বুদ্ধিমানটা তো পজিটিভ শব্দ, চালাক বা ধূর্ত অনেকটা, এটাকে মনে করা হয় কৌশলগত। আমি বুঝবো না, অন্যরা বুঝবো না যে তার মাথায় কাটার বানছি আমি, এটা হলো কৌশলগত। কৌশলগত স্ট্র্যাটেজিক শব্দের হয়তো বাংলা করেছে, আমি ধরে নিচ্ছি। এই শব্দের অর্থ এরকম না। এই শব্দের অর্থ হলো যে কোন কাজটা আগে করে কোনটা পরে করলে বেটার লাভ হবে, আপনার যে অপোনেন্ট আছে তাকে কনভিন্স করা সহজ হবে, এগুলো হলো কথা। প্লাস আপনার ওই যে বললাম গ্লোবাল এখনকার পরিস্থিতিতে সেটাকে আপনার কনসিডার করতে হবে। দেখেন এই বাংলাদেশ ফার্স্ট বলতে গিয়া এইবার আমাদের হুমায়ুন কবির কি বলতেছে, চীন ভারত, আমরা চীন ভারতের ফুটবল হবো না। মনে হচ্ছে বাপ কেউ কত ওরে কুতু হয়ে গেছে। প্রথম কথা হলো তুই তো বেটা বুঝিস না চীন ভারতের খেলোয়াড় মানেটা কি। চীন আর ভারত কি সমতুল্য?
এবার বুঝছেন কত বড় গাধা এটা? আমি তো প্রথম কথা বলি, এটাকে বলা হয় সারপ্লাস ইকোনমি হয়েছে কিনা। কেউ কেউ এখন বলতেছে পাকিস্তান একটা খুব সেকেন্ড লেভেলের বড় দেশ হয়ে গেছে, কেন ট্রাম্প খুব খাতির করছে তাকে। এটাও একটা গাধাদের বক্তব্য। এক নম্বর চিহ্ন হচ্ছে যে আপনি কি বিদেশের পুঁজি দান নেন, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারে। আমরা বিদেশি কারখানা নিয়ে এসে বাংলাদেশে বসতে দিচ্ছেন, ব্যবসা করতেছে, এটা এক জিনিস। আর আপনি অবকাঠামো নাই আপনার, এইটা করার জন্য যে বিনিয়োগ, কম সুদের ঋণ, এইটার জন্য ডিপেন্ডেন্ট কিনা আপনার একটা দেশের উপরে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। আপনি সেই লেভেল পার হন নাই, আপনি বড় বড় কথা বলতেছেন। আপনি কখনো কখনো খবর নিছেন 1999 সালেও এই চীন ওয়ার্ল্ড ব্যাংকের IMF এর টাকা নিছে? কোথায় নিছে তাও বলে দিই। এটা নিছে ওই যে তাদের সাথে ইন্ডিয়ার ঝগড়া আছে বর্ডার এলাকায়, এটা ইন্ডিয়ার নাকি ওখানকার, সেই জায়গার রাস্তাঘাট বানানোর জন্য IMF এর লোন নিয়ে, না ওয়ার্ল্ড ব্যাংকের লোন, ওটা ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিয়ে কাজটা করছিল কবে, 1999 সালে। কিন্তু যখন আপনি লোন নিচ্ছেন IMF কাছ থেকে, এই ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, এর মানে তখন এটা লাস্ট লোন ছিল তার। এরপরে 10 বছরের ভিতরে 2010-এর মধ্যে একটা জাম্প করলো। কেন? অনেক আগেও অনেকবার বলেছি, আর একবার বলে দিই, এই 90 থেকে 2010 এই সময়কার চীনের ইকোনমিকে বলা হয় ডাবল ডিজিট ইকোনমি। 13% পর্যন্ত জিডিপি হয়েছে। এই আবার জিডিপির কথা বললে আবার কমিউনিস্টদের কথা শুনে অনেকে ভয় পায়, এই আর এক গাধা কমিউনিস্টটা। হ্যাঁ, জিডিপি এটা কোনো হিসাবই না। কেন? জিডিপি হচ্ছে মাথা পিছু কত আয়, সেই হিসেব করে দেয় বলা হয়। অর্থাৎ মাথা পিছু কত আয় বাড়ছে বা আমাদের প্রোডাকশনটা কত বাড়ছে এক বছরের মধ্যে, এর একটা হিসাব। কিন্তু হিসাবটা প্রকাশ করা হয়, এটা যদি মাথা পিছু হিসাব করা যায় তাহলে কত, মাথা পিছু কত। ইট ডাজ নট মিন যে সত্যি সত্যি মাথা পিছু লোকগুলো অত আয় হয়েছে কিনা। আর মাথা পিছু করার পিছনে আর একটা হিসাব আছে। আপনি যখন কম্পেয়ার করবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে, ধরেন যে কোনো দুটা দেশের সাথে, এখন জিডিপির যে কম্পারিজন করবেন, এক একটা দেশের মানুষের জনসংখ্যা তো একরকম। তাহলে আপনি বললেন এমন একটা হিসাব দিলেন, দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের তো 10 ভাগের 1 ভাগ জনসংখ্যা, তা টোটাল নাম্বারটা দিলে আমি বুঝবো না। তাহলে আপনার যতগুলো জনসংখ্যা আছে সেই হিসাবে মাথা পিছু কত পড়ে ওটা বলতে হবে। সো এইবার কম্পেয়ার করা যাবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বা আমেরিকার সাথে বাংলাদেশের। এই জন্য পার হেড করা হয়েছে জিনিসটাকে, পার পার্সন করা হয়েছে। হ্যাঁ, কমার্সটা বেশি বুদ্ধিমান তো, তাদের তো সমাজতন্ত্র আছে একটা না, সাপ্লাস ভ্যালু সব ডিস্ট্রিবিউট করে দিতে পারবে তারা। মানে গত বড় গাধা দেখেন, ও না না না, মাথা পিছু হয়েছে 1000 টাকা হয়েছে, $1000 হয়েছে, মাথা পিছু গরিব মানুষ খাইতে পারে না, মহাজ্ঞানী সে। ভাই জিডিপিটা বলা হচ্ছে এই জন্য যে মাথা পিছু কত আয় হয়েছে ওর একটা হিসাব দেওয়ার জন্য, যাতে কম্পেয়ার করা যায়। নাহলে আমি একটা কথা বললাম, বাংলাদেশের জনসংখ্যার সাথে আরেকটা দেশের জনসংখ্যার কোনো তাল মিল নাই। বললাম এটা একটা 5 ট্রিলিয়নের ইকোনমি ইন্ডিয়া, তো ইন্ডিয়ার জনসংখ্যা কত, তার সঙ্গে কোনো তুলনা করবো না। আমি বাংলাদেশের তুলনা করবো, বাংলাদেশের জিডিপি কত, টোটাল কত ট্রিলিয়নের ইকোনমি, এটা বললে তো হবে না। সো আপনার জনসংখ্যার সাথে এটা রিলেট করলে তাহলে এটা মিনিংফুল হবে, কম্প্যারিজন হবে। এই জন্য ওয়ার্ল্ড ব্যাংকের বা IMF এর বা গ্লোবালি জিডিপি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই জিডিপি হয়েছিল 13% পর্যন্ত চাইনিজ দেশ। সো এটা এক ধরনের হিসাব, এর মানে এই না যে মাথা পিছু আয়টা একেবারে প্রত্যেকটা নাগরিকের ওরকম রিয়েলি হয়েছে কিনা। এটা তো ধরে নিচ্ছে এখানে আয়ের বৈষম্য আছে। দুনিয়ার কোন দেশটা নাই যে আয়ের বৈষম্য নাই? আর আপনাদের মহামতি কার্ল মার্কসের কোন জ্ঞানটা আছে যে ফর্মুলা দেওয়া গেছে যে কেমনে এটা সমান করতে হবে? উনি খালি বলছেন এখানে একটা সারপ্লাস বলে চুরি হয়ে যাওয়ার ব্যাপার আছে। ইয়াস, ওকে, কেউ তো অস্বীকার করছে না। কোশ্চেন হচ্ছে এটাকে কমাবেন কেমনে, মিটাবেন কেমনে, ফর্মুলা দেন। এরকম কোন ইকোনমিক ফর্মুলা দিচ্ছে কার্ল মার্কস? বেশি বুঝেন কেন? যতটুক বলছে অতটুক মধ্যে থাকেন। আর এই গাদামি করে তো ছবি বানাইছে ছবি স্টালিন, শেষে কি সেটা ভেঙে পড়ে গেছে কেন? আর এটা বুঝতে আপনার 1991 সাল লাগলো কেন?
মাও সেতুং যেটা বুঝলো 58 সালে, আপনাদের এত বুঝতে সময় লাগলো কেন? ওইটা একটু খবর করেন। নিজের গাদামাইগুলো স্টালিন নামে আর কত জ্বালাইবেন? স্টালিন মারা গেছে 53 সালে, ওটা মনে রেখে। এনিওয়ে, ফিরে আসছিলাম। সো চাইনিজদের দেখেন, লাস্ট সে যখন লোন নিচ্ছে, মূল কথার দিকে না, সেটা হলো 99 সালে বলেছে আমি, তাও একটা বিশেষ জায়গায়, ওই যে অরুণাচলে রাস্তাঘাট বানবো। আসলে রাস্তাঘাট থাকলে এটা দিয়ে মিলিটারি ইউজড হবে। এই প্রজেক্টে লোন দিয়েছিল 99 সালে। দেখেন, অথচ 2010 সালে সে উল্টা আমাদের মতো সব দেশকে সে লোন দিতে পারে, তার সারপ্লাস ওই জায়গায় পৌঁছেছে। তো সারপ্লাসের ইকোনমি হওয়াটা গুরুত্বপূর্ণ। এখন বলেন, ইন্ডিয়াকে সারপ্লাসের ইকোনমি হয়েছে, ধারে কাছে আছে? তাহলে কি জন্য আপনি চীনের সাথে ইন্ডিয়া তুলনা করতেছেন? এই যে তুলনা করতেছেন, এই মানেই তো আপনি মোদির পাল্লায় পড়ছেন, মানেই আপনি ইন্ডিয়ানদের বয়ানের মধ্যে ঢুকে গেছেন। আপনার বেহুশ করে দিচ্ছে যে চীনের সাথে ইন্ডিয়াকে তুলনা করতে হবে। সম্প্রতি আরেকটা রিপোর্ট বেরিয়েছে, এর আগে ইন্ডিয়ানদের ইকোনমি উঠতে উঠতে নাকি 4th পজিশনে গেছিল, কেউ কেউ দাবি করছে। সম্প্রতি এটা 8-এ নেমে গেছে, এটাও কোনো সুযোগ নেই আর। এগুলো হিসাব তো আপনি করবেন না। আর যে আপনার মোদি শিখাইছে যে চীনের সাথে ইন্ডিয়ার তুলনা করতে হবে, আমি ওটার সাথে লাগে গেছি। চীনের সাথে ইন্ডিয়ার তুলনা করেন কেন? কোন যুক্তিতে? ইন্ডিয়া আমাদেরকে লোন দেয় চীনের মতন এরকম? ইভেন এই যে বললাম যে বাংলাদেশকে করিডোর দিতে হবে, ইন্ডিয়াকে যেগুলো করিডোর দেওয়া, ওর লোনটাও সে বাংলাদেশের উপর দিয়ে নেয়। জাপানের কাছ থেকে লোন নেওয়া দিচ্ছে বাংলাদেশকে, আর লোনের টাকা তো বাংলাদেশিতে শোধ করতে হবে, কিন্তু ইউজ করবে কে? এটা ইন্ডিয়ানরা। কি মজা না? হ্যাঁ, চীনের সাথে ইন্ডিয়ার তুলনা করবেন না। এই হলো আমাদের পররাষ্ট্র উপদেষ্টার জ্ঞান বৃদ্ধি। আচ্ছা, তারপরে করে বলতেছি কি, আমরা দুজনের খেলোয়াড় হব না। আর এই চটকদার কথা কেন বলেন আপনি? আপনি খেলোয়াড় হবেন না মানেটা কি? আপনি তো অলরেডি খেলোয়াড় ইন্ডিয়ার, ধরাই দিয়ে হাতে। লজ্জা পায়েন না নাকি? আপনাদের লজ্জাও নাই তো? গত 2 দিনে 2টা লোক মারছে বর্ডারে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো স্টেটমেন্টও দেওয়া হয়নি। মাথা না? আপনি তো কারো প্লেয়ার হবেন না, খুব বুদ্ধিমান না আপনি? আপনার শুভেন্দু ইলেকশনের আগে থাকতে এখনো পর্যন্ত সমানে বাংলাদেশকে গালায় যাচ্ছে, বাংলাদেশকে তুলে ফেলাই দিবে, উপরে ফেলাই দিবে, যুদ্ধ করবে, বাংলাদেশের ভিতর দিয়া হিলিয়ার ইয়ের ভিতরে যোগ লাগাই দিবে, মাঝখান দিকে রংপুরকে আলাদা করে ফেলবে। যে লোকটা মুখ্যমন্ত্রী হচ্ছে সেই লোকটার মুখ দিয়ে এইসব কথা বেরোতেছে, আর আপনারা ঘুমাইতেছেন। হ্যাঁ, আপনারা ইন্ডিয়া চাইনার ফুটবল হবেন না। কি বলবো এগুলাকে, তুচ্ছ, একটা তুচ্ছ লোক। সে এই জন্য চাপাবাজি মেরে ভাবতেছেন এটা হবে। আচ্ছা, এটা না করলে কি হইতো? তাহলে এখন দেখেন, একদিকে আপনার শুভেন্দু বক্তৃতায় ফেসবুক বেড়ে গেছে, আর আরেকদিকে আমরা দেখতেছি আপনি না চাপা মারতেছেন বাংলাদেশ ফার্স্ট, চীন ইন্ডিয়ার ফুটবল হবো না। মানে বুঝতে পারছেন আপনি কি লোক? সো ঘুরে ফিরে একই কথায় আসতেছে যে আপনি তারেক এগুলো দেখেও বুঝার যোগ্যতা নাই আসে। আদারওয়াইজ এই ধরনের পচা দশা লোকদেরকে কেন সে নিয়ে আসতেছে? খালি শেষে একটা কথা বলে শেষ করব। দেখেন, সেম আমি অন্য একটা ভিডিওতেও বলেছি এই কথা, যে এই যে বলতেছেন ভারসাম্য ভারসাম্য, চীনের সাথে ভারসাম্য রাখতে হবে। সাবধান করে দিই সবাইকে, ভারসাম্য কথাটা সবচেয়ে বেশি বলে যারা আমেরিকান দালাল। অদ্ভুত লাগলো শুনতে। ওরা ভারসাম্যের কথা বলে বলবে যে চীনকে সব দিও না, কিন্তু আমাদেরকে দাও, এই বলে সে পুরো মাখনটা নিয়ে নিবে। এটা হলো ভারসাম্য। সেম এই জিনিসটা করেছে ইউনূস সাহেব। ইউনূস সাহেব বলেছিলাম আমি 2024-এ প্রথম, দেখেন 2024-এ উনি ক্ষমতা আসছে আগস্টে, 8ই আগস্ট। সেপ্টেম্বরে উনি বাইডেনের সাথে দেখা করতে গেছেন। এইখানে গিয়ে উনি সমস্ত কাজ এইগুলা, এই ভারসাম্যের নামে আমেরিকার সাথে সবকিছু দেওয়ার পরিকল্পনা করছে। অনেকে যাওয়ার আগে হাতে চোথায় ধরাই দেওয়া হয়েছিল যে এই কাজ করবেন না, আমাদের বিদেশি ঋণ লাগবে। ফলে আমরা চাই বা না চাই, লজ্জা করার তো কিছু নাই এখানে। এটা ওপেনলি আমরা চীনের কাছ থেকে যেতে হবে আমাদের। এটা যত দ্রুত ডেভেলপ করবেন ততই আমাদের জন্য ভালো এই রিলেশনটা।
ইউনূস সাহেব কি করলো, ওনাকে বলা হয়েছিল এর মানে এই না যে আবার একবারে আমেরিকানদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, আমেরিকার সাথে সম্পর্ক রাখবে, কিন্তু এটা প্রাইমারি আমাদের। আর আমেরিকান সেই অবস্থাটা নাই যে সে আর কোনো ইনফ্রাস্ট্রাকচার লোন দিতে পারে। কিন্তু সে অনেক বুদ্ধিমান, এই জন্যই সে কিন্তু জাপানে গেছে, জাপানের লোন টেনে দেবে। কত ওর দালাল দেখে, ও জানেই না জাপানের সুদের হার বেশি। জাপান হলো আমেরিকানদের ফরেন পলিসির অংশ। আমি এটা আরো বেশি করে ঘটেছিল বাইডেনের আমলে। উনি এই জন্য জাপানকে দিয়ে বাংলাদেশের বাজার ধরে দিতেছেন, বোঝা। এই যে একটু আগে বলেছিলাম যে ইউনূস আর খলিল দুটো হলো এমন আমেরিকান এজেন্ট যারা মনে করে আমেরিকা তাদের দেশ, ফলে তার স্বার্থ রক্ষা করাটা তাদের দায়িত্ব, এবং তাদের বাকি জীবন, শেষ জীবনগুলো ওখানেই কাটবে। ফলে বাংলাদেশ কিসের জিনিস? ফলে বাংলাদেশ বেচ্চা যতটা আমেরিকার সম্পদ আর গৌরব এবং প্রভাব বাড়াইতে পারে, এটাতে তো ওনার লাভ। সো একেবারে কমপ্লিটলি একটা পার্সোনাল ইন্টারেস্ট এরা বাংলাদেশ বেচছে। সো এই জন্য ভারসাম্য কথাটার অর্থ হলো এটা, আমেরিকানরা ভারসাম্যের কথা বললে মাখনটা আমেরিকাকে দিতে চায়। এখন সেই ভারসাম্যের কথা বলতেছে আমাদের হুমায়ুন কবির সাহেব, বলতেছে আমাদের মনিরুজ্জামান, শুনে মনে হচ্ছে তাতে খুব ভারসাম্য রাখবে। সে এক হলো ইন্ডিয়া চাইনার মধ্যে আননেসারি দুটো আনকম্পারেবল জিনিসকে কম্পেয়ার করে দিচ্ছেন, আর ভারসাম্যের কথা বলে আমেরিকান ইন্টারেস্টে আমেরিকার উপরে সবকিছু নিতে। আরে বাবা, নিতে তো সমস্যা ছিল না, আমরা তো নিচ্ছি। সেই 45 সাল থেকে আমেরিকাই তো গ্লোবাল নেতা, 1945 থেকে, তখন থেকে তো আমরা না চাইলেও নিতে হয়েছে। IMF ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিতে হয়েছে না, কিছু করার নাই তো, কারণ এটি তখন একমাত্র অ্যাভেলেবল জিনিস। কিন্তু এইটাই, এই যে 2010 সাল কেন, আসলে ওয়ার অ্যান্ড টেররের বুশের আমল থেকে এটা ধসে যায়। ফলে আমেরিকানদের সেই সক্ষমতা শেষ হয়ে গেছে। এটা এখন আমরা চাইলে, আমার আমেরিকা খুব পছন্দ, এই জন্য আমেরিকাকেই নিয়ে আসতে হবে, এটা বললে তো হবে না। জিনিসটা এটা পছন্দের ব্যাপার না। আপনি চীন পছন্দ করেন না আমেরিকা পছন্দ করেন, বিষয়টা এরকম না। এনিওয়ে, তাহলে সার কথা হচ্ছে এই যে, সার কথা এটাই বলবো যে তারেক জিয়া অন্তত নিজে এই সাধারণ কথাগুলো যেগুলো বললাম এখন, এগুলো বুঝে কি এতই কঠিন তার জন্য? তাহলে এই যে ডিপেন্ডেন্ট হয়ে কোন অবস্থা করছে দেখেন, আপনি কমপ্লিটলি পররাষ্ট্র মন্ত্রণালয়টাকে আমেরিকা হাতে তুলে দিচ্ছে। আর এই যে আর এক দিগ্গজ হুমায়ুন কবির, সে ওটার দামাচাপা দিতেছে, দামাচাপা দিতে গিয়ে কালকে এই বক্তৃতাটা পাচ্ছে। এই হলো আমাদের বাংলাদেশ ফার্স্ট। থ্যাংক ইউ।